রিসেন্টলি দেখতেছি অনেক দেশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক দেশে ইমিগ্রেশনে অনেক প্রবলেম করতেছে। আমার কাছে মনে হয় কেউ যদি ট্রাভেল শুরু করতে যাচ্ছে, কেবল সোলো ট্রাভেল শুরু করছে দেশের বাইরে, তার সাউথ ইস্ট এশিয়াটা প্রথম ডেস্টিনেশন হিসেবে রাখা উচিত। বাংলাদেশি বর্তমান পাসপোর্টের যে অবস্থা, রিয়েলিটি, এই রিয়েলিটিতে একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কোথায় কোথায় ট্রাভেল করতে পারে। আমাকে 2 ঘন্টা ধরে ডিটেনশনে রাখছিল, বিভিন্ন ধরনের কোশ্চেন করছিল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম পডকাস্ট এপিসোডে। তো আমরা আসলে অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে পডকাস্ট করব। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি ট্রাভেলিং ভিডিও বানাই। তো ট্রাভেলিং ভিডিওর পাশাপাশি আমরা প্ল্যান করতেছিলাম যে ট্রাভেলিংয়ের উপর আমরা কিছু পডকাস্ট করব, যে পডকাস্টগুলোতে আমরা ট্রাভেলিং নিয়ে কথাবার্তা বলবো, আমাদের যে স্টোরিগুলো শেয়ার করব, এবং যারা ব্যাকপ্যাকিং বা সলো ট্রাভেলিং করতে চান তাদেরকে আমরা ইনসাইট এবং নলেজ শেয়ার করব। তো আজকে আমার সাথে কো-হোস্ট হিসাবে এখানে উপস্থিত আছেন জিএম রিয়াদ ভাই। উনি হচ্ছে এশিয়া থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন শহরগুলোতে গত কয়েক বছর ঘুরে বেরিয়েছেন। তিনি আজকে আমাদের সাথে তার ট্রাভেলিংয়ের ইনসাইট শেয়ার করবেন। তো রিয়াদ ভাই, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আমাদের প্রথম এপিসোডে। আপনি সবার আগে প্রথমে আপনি আমাকে বলবেন, আমাদের যে এই পডকাস্টটা আমি এবং আপনি মিলে যে শুরু করলাম, এটার মানে আপনি তো আমাকে প্রথমে বলছিলেন যে আপনি একটা পডকাস্ট করতে যাচ্ছেন, এটার বিগিনিং স্টোরিটা কি ছিল? সো বেসিক্যালি আপনি যেমন বললেন, আমিও নিজেও ট্রাভেল করতাম, জানেন, টুকিটাকি ট্রাভেল করতাম, কন্টেন্টও বানানোর চেষ্টা করতাম আগে থেকেই। বাট আমার কাছে কেন জন্য মনে হলো যে বাংলাদেশে একটা গ্রুপ, একটা জেনারেশন আছে যারা অনেক ট্রাভেলের উপর অনেক ইনফ্লুয়েন্স হচ্ছে বলা যায় রিসেন্টলি। তাদের অনেক আইডিয়া আছে ট্রাভেল নিয়ে এবং অনেক ইচ্ছাও আছে ট্রাভেল নিয়ে, কিন্তু ইনফরমেশনের অভাবে অথবা এক্সপিরিয়েন্সগুলোর অভাবে অথবা সাহস হয়ে পারে না ট্রাভেল করা, অথবা স্লো ট্রাভেলগুলোরও সাহস হয়ে পারে না, যেমন ওয়েস্টার্নরা অনেক ছোটোবেলা থেকেই ট্রাভেল শুরু করে। সো ওই আইডিয়া থেকে ভাবলাম আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে কিছু ট্রাভেলিংয়ের, সো ভাবলাম যে একটা পডকাস্ট শুরু করা যেতে পারে যেখানে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি। এগুলো হয়তো বা অনেককে এনকারেজ করবে অথবা ইনফ্লুয়েন্স করবে ট্রাভেলিংয়ের জন্য, অথবা হেল্প হবে। সো ওই আইডিয়া থেকে পডকাস্টের বিষয়টা আপনার সাথে শেয়ার করা, যে বলছিলাম আপনাকে হয়তো বা 6-7 মাস আগে যে একটা ট্রাভেল পডকাস্ট আমরা শুরু করতে আমার মনে হয় 1 বছর হয়ে গেছে। আমরা 24শে সেপ্টেম্বরে করার কথা ছিল, 24-এর দিকে, বাট আমরা প্রোক্রাস্টিনেশন করতে করতে এখন হচ্ছে আমরা যখন এই পডকাস্টটা রেকর্ড করতেছি ঢাকায় বসে, এখন হচ্ছে 25 সেপ্টেম্বর। হ্যাঁ, অলমোস্ট 1 বছর হয়ে গেছে বলা যায়। ভালো লাগছে, ধন্যবাদ আবার আপনাকে, কারণ আপনি সবকিছু সেট আপ করছেন বলা যায়, এবং আরো যারা যারা আছে আমাদের ক্যামেরা থেকে শুরু করে সবাইকে অনেক ধন্যবাদ। প্রথম পডকাস্ট আমাদের। হ্যাঁ, বিহাইন্ডে কিন্তু এখানে আছে, আমরা পরে দেখাবো। এখানে শাকিল ভাই আছে, শাকিল ভাই স্টুডিওতে আমরা বর্তমানে বসে আছি, আর ভিডিও ক্রু হিসেবে তন্ময় আছে। ওকে কখনোই দেখা যায় না, ও সবসময় ক্যামেরার পেছনেই থাকে। তো এই পডকাস্টটা নিয়ে আপনার ফিউচার প্ল্যানটা কি? আচ্ছা, পডকাস্টে যেহেতু আমরা ট্রাভেল করবো, আপনিও ট্রাভেল করবেন, আমার কাছে মনে হয় এখানে যারা যারা আছে সবাই ট্রাভেল করার ইচ্ছা। সো ওইভাবে ফিজিক্যালি কোনো স্টুডিওতে থেকে পডকাস্ট করা আসলে অনেক টাফ হয়ে যাবে, যেহেতু ট্রাভেল করবো আমরা সবাই। তো আমাদের ইচ্ছা আছে পরে অনলাইন পডকাস্ট শুরু করার, যেটা আপনার সাথে আমি হয়তো শেয়ার করছিলাম, যে আমরা অনলাইনে কোনো একটা পডকাস্ট শুরু করবো এবং কন্টিনিউ করবো আমাদের। শুধু এটা না যে আমরা যখন পডকাস্টটা করবো তখন সব থেকে ভালো যে ইনফরমেশনগুলো দিতে পারবো, যে আপডেট ইনফরমেশনগুলো দিতে পারবো, যে কোন দেশের ইমিগ্রেশন থেকে শুরু করে ওই দেশের প্রাইস থেকে শুরু করে ওই দেশে ঘোরার জন্য নতুন কোনো জায়গা যদি আমরা খুঁজে পাই ঘোরার জন্য, ওই জায়গাগুলো নিয়ে আমরা শেয়ার করতে পারবো, আইডিয়াগুলো দিতে পারবো, যেহেতু আমরা সবসময় কন্টিনিউ করবো আমরা যখন ট্রাভেল করবো তখনও আর কি। সেইটাও আপাতত ফিউচার প্ল্যান, যে আমরা কন্টিনিউ করবো, অ্যাটলিস্ট চেষ্টা করবো সপ্তাহে একটা করে পডকাস্ট করার, যদি সব ঠিক থাকে। ওকে, দ্যাটস গুড। তো রিয়াদ ভাই, আপনি আমাকে এখন বলবেন, বাংলাদেশি বর্তমান পাসপোর্টের যে অবস্থা, রিয়েলিটি, এই রিয়েলিটিতে একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কোথায় কোথায় ট্রাভেল করতে পারে 2025 সালে? আচ্ছা, কারণ আসলে আমরা রিসেন্টলি দেখতেছি অনেক দেশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক দেশে ইমিগ্রেশনে অনেক প্রবলেম করতেছে। বাট এখনো পর্যন্ত কয়েকটা দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাওয়া যায়, কিন্তু এটা যদি বলতে হয় তার ওয়েবসাইট থেকে, ইন্ডেক্স থেকে দেখে বলতে হবে। বাট অমন আইডিয়া আমার নাই আপাতত, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি সহজে, এবং আমি রেকমেন্ড করবো কয়েকটা দেশে যাওয়ার ভিতরে। আমি রিসেন্টলি যে দেশগুলো গেছি তার ভিতরে একটা আছে শ্রীলঙ্কা, যেটা শুধু ইটিএ নিয়ে যাওয়া যায়, আর একটা আছে মালদ্বীপে। একটু এক্সপেন্সিভ হবে, সোলো ট্রাভেলারদের জন্য আইডিয়াল ডেস্টিনেশন না, তারপরে যাইতে পারে। তারপর মালয়েশিয়াতে খুব ইজিলি ভিসা হচ্ছে, 3-4 দিনে ভিসা হচ্ছে বলা যায়। তারপর থাইল্যান্ডে ভিসা হচ্ছে আমি যতদূর জানি খুব তাড়াতাড়ি। আমি রিসেন্টলি থাইল্যান্ডে গেছি, মালয়েশিয়া 2 বার গেছি রিসেন্টলি, শ্রীলঙ্কাতে আমি
6-7 সপ্তাহ ছিলাম, অথবা পডকাস্টে পরে পরে বলবো এগুলো নিয়ে। আর তারপর অন্য কোনো দেশের ভিতরে ফিলিপিন্সের ভিসা অ্যাপ্লাই করে বসে আছি, কী হবে জানি না, অনেক হ্যাসেলের ভিতর থেকে অ্যাপ্লাই করছে, ওইটাও নিয়ে একটা ছোটো স্টোরি আছে, ওইটাও শুনতে পাবেন পডকাস্টের শেষের দিকে হয়তো বা। এই দেশগুলো যাওয়া যাচ্ছে আপাতত। তারপর নেপাল, আমি নেপালে যাই নাই, সো এটা নিয়ে আমি বলবো না, হয়তো আপনি গেছেন অথবা অন্য কেউ গেছে, তাদের কাছ থেকে শুনবো নেপালের ব্যাপারটা নিয়ে। বাট আপাতত এই দেশগুলো আমি বলবো যে কাছাকাছির ভিতরে অনেক আছে, আফ্রিকার অনেক দেশ, ইস্ট আফ্রিকার অনেক দেশে এখনো যাওয়া যাচ্ছে, হয়তো বা ই ভিসা করে অথবা অনারেবল ভিসা নিয়ে। বাট কাছাকাছি কম খরচের ভিতরে কেউ যদি ট্রাভেল শুরু করতে যাচ্ছে, যেহেতু বাজেট যদি অনেক না থাকে, তাহলে হয়তো বা এই দেশগুলো যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওসও কনসিডার করা যাইতে পারে এর সাথে। আর ফিলিপিন্সের ভিসা যা স্টিকার ভিসা, আমি যতদূর জানি এটাও কনসিডার করা যাইতে পারে। তো কম বাজেট থাকলে আমি বলবো এই দেশগুলো সাথে ভুটান অ্যাড করা যেতে পারে। ভুটান অ্যাড করা যেতে পারে। আমি আসলে সার্ক দেশগুলো এবং এশিয়ার দেশগুলো আমি অতটা ঘুরি নাই, ইন্ডিয়াতে একবার গেছি, বা সাউথ ইস্ট এশিয়ার কথা যদি বলি, কারণ আবার একটা জিনিস মেনশন করতে চাই, যেহেতু পডকাস্টে শুরু করছি, যে আমার কাছে মনে হয় কেউ যদি ট্রাভেল শুরু করতে যাচ্ছে, কেবল সোলো ট্রাভেল শুরু করছে দেশের বাইরে, তার সাউথ ইস্ট এশিয়াটা প্রথম ডেস্টিনেশন হিসেবে রাখা উচিত। কারণ সাউথ ইস্ট এশিয়া অনেক কিছু শেখাবে একটা ব্যাকপ্যাকারকে, একটা সোলো ট্রাভেলারকে। এই জন্য আমি সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো মেনশন করলাম, যে এইগুলো দেশ খুব ইজিলি ঘোরা যায়। সাউথ ইস্টের বাইরে যদি যান, সেটা শ্রীলঙ্কা আছে, খুব ভালো একটা ট্রাভেল ডেস্টিনেশন সোলো ট্রাভেলের জন্য, ব্যাকপ্যাকারদের জন্য। আর মালদ্বীপ আছে, একটা লাক্সারি ডেস্টিনেশন হবে। এটা কিন্তু সত্যি। আমি আসলে হস্টেলে আমার ইউরোপিয়ান অনেক ফ্রেন্ডদের কাছেও দেখতাম, ওরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতেই বেশি থাকে। ওরা লম্বা সময়ের জন্য আসে এবং এইখানে কিন্তু থাকে, কারণ এখানকার এটা হচ্ছে সবার আগে হচ্ছে চিপার, এবং অনেক বেশি ডাইভার্সিটি আছে, এবং প্রচুর মানুষ তাদেরকে অ্যাটেনশন দেয়। আপনি যদি লং টাইম কোনো স্লো ট্রাভেলিং করে, বা ব্যাকপ্যাকারদের জন্য হচ্ছে ইস্ট এশিয়া আইডিয়াল। কম খরচে থাকা যায়, পাশাপাশি হচ্ছে মানুষজন প্রচুর অ্যাটেনশন দেয় তাদেরকে, স্টোরি গল্প করার মতো বা একসাথে ঘোরার মতো প্রচুর মানুষ পেয়ে যায় ইউরোপ বা অন্য অন্য জায়গা থেকে। এই জন্য প্রচুর ট্রাভেলাররা, ব্যাকপ্যাকাররা কিন্তু সাউথ ইস্ট এশিয়া দিয়ে শুরু করে। আর সাউথ ইস্ট এশিয়া আরেকটা সব থেকে বড় সুবিধাগুলো, এদের পাবলিক ট্রান্সপোর্টেশনটা অনেক ভালো এবং অনেক অ্যাফোর্ডেবলও বলা যায়। বিশেষ করে যদি থাইল্যান্ডে যদি যাইতে চান, অথবা সাউথ ইস্ট এশিয়ার ভিতরে অন্য দেশগুলো, মালয়েশিয়াটা একটু এক্সপেন্সিভ হবে, বা থাইল্যান্ডে যেতে চান যদি, তাহলে নর্থ টু সাউথ যেখানে যাইতে চাবেন পাবলিক ট্রান্সপোর্টেশন যাওয়া যায়, এবং আমার কাছে মনে হয় অনেক অ্যাফোর্ডেবল। সেই জন্য আমার কাছে রেকমেন্ড হবে, কেউ যদি দেশের বাইরে ট্রাভেল করতে যাচ্ছে সোলো ট্রাভেল হিসেবে, অথবা শুরু করতে যাচ্ছে, তাদের জন্য সাউথ ইস্ট এশিয়া উইল বি দ্য আইডিয়াল ডেস্টিনেশন ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই, লাইক ইফ ইউ ওয়ান্ট টু গো আউট অফ বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম। এবং কিছু কিছু দেশে হচ্ছে অনারেবল ভিসা একটা, আবার কিছু কিছু দেশে ইজিলি ভিসা পাওয়া যাচ্ছে, মানে মিনিমাম একটা ডকুমেন্টস দিয়ে। এক্স্যাক্টলি, রাইট। তো আপনি এশিয়াতে পড়াশোনা করছেন, স্পেশালি আপনি মালয়েশিয়াতে অনেক দিন ছিলেন, মালয়েশিয়াতে পড়াশোনা করছেন, বর্তমানে হচ্ছেন আপনি ইউকেতে থাকেন। হ্যাঁ, এবং আপনি ইউকের আশেপাশের বলকান কান্ট্রিগুলোতে ঘোরাঘুরি করছেন। আমি যদি স্পেসিফিকলি আপনাকে বলি, এশিয়ান শহরগুলা পাশাপাশি হচ্ছে ইউরোপের কিছু কিছু রিজিয়নে আপনি ট্রাভেল করছেন, এর আলোকে আপনি আপনার ইমিগ্রেশন যে ফেস করছেন, এর মধ্যে কোন ইমিগ্রেশনটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে? আচ্ছা, প্রথমত বলতে গেলে নো অফেন্স, সব ইমিগ্রেশনকে আমি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট নিয়ে বলতে চাই। এটা আসলে আমরাই পারসেপশন ক্রিয়েট করছি বাংলাদেশি পাসপোর্ট থেকে। কয়েকটা ইস্যুগুলো বলতে গেলে অনেক লং স্টোরি, টোটালি ডিফারেন্ট স্টোরি ওটা। বাট আমার কাছে যদি এক্সপিরিয়েন্সটা শুধু বলি, আমি ইভেন মালয়েশিয়াতে আমি 5 বছর থাকার পরেও, মালয়েশিয়াতে 5 বছর ছিলাম, কয়েকবার ঘুরতে গেছি, 6-7 বার ঘুরতে গেছি। এরপর আমি লাস্ট এবার মালয়েশিয়াতে গেলাম, আমাকে 2 ঘন্টা ধরে ডিটেনশনে রাখছিল, বিভিন্ন ধরনের কোশ্চেন করছিল। সো এইটা আমার কাছে একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স লাগছে মালয়েশিয়াতে, কারণ আমি এটা এক্সপেক্ট করি না, যেহেতু আমি মালয়েশিয়াতে কয়েকবার গেছি, ছিলাম অনেকদিন। এইটা আর একটা বালকানসে আলবেনিয়াতে ঢোকার সময় আমাকে 1-1.5 ঘন্টা দাঁড় করা ছিল, সবাই এক লাইনে ছিল আর আমি অন্য লাইনে ছিলাম। সো ওখানে একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স বলা যায়, যে আমাকে অনেক কোশ্চেন করছিল যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো নিয়ে। তাছাড়া আরও ডিফারেন্ট টাইপের কোশ্চেন, যেহেতু যে কোশ্চেনগুলো অন্য কাউকে হয়তো বা জিজ্ঞেস করে না, যেহেতু আমাদের বাংলাদেশি পাসপোর্ট, ওইটা একটা উইয়ার্ড কোশ্চেনগুলো ফেস করতেছিল। সো আমি যদি পিক করতে হয়, 2টাই পিক করবো, একটা মালয়েশিয়া আর একটা আলবেনিয়ার। ওটা রোড বর্ডার ছিল বলা যায়। সো ওই রোড বর্ডার, মানে বাই রোড যেটা বলি আমরা, বাই রোড বর্ডার। সো আমি যখন, সো বেসিক্যালি একটা বাস বর্ডার এই পাশে আপনাকে নামাবে, ওই বাসটা আপনার ওই পাশ থেকে আর পিক করবে। সো আপনাকে হাইটা তারপর পার হইতে হবে আর কি, কি বলে, ইমিগ্রেশনটা। সো তখন আমাকে কোশ্চেন করছিল আমার পাসপোর্টটা নিয়ে। আমার এখনো মনে আছে, ইমিগ্রেশন অফিসার মাথা বের করে, জানলা দিয়ে মাথা বের করে অন্য একটা ইমিগ্রেশন অফিসারকে ডাকে বলে যে
কি বলছে আজকে ওদের ভাষা অবভিয়াসলি আমি বুঝি নাই তখন, কিন্তু বুঝলাম যে তারা ভেরিফিকেশনের জন্য বলছে। পরে আমাকে অনেক ভেরিফিকেশন করলো, কোশ্চেন জিজ্ঞেস করলো কই যাবো, আমার প্ল্যান কি, আমার রিটার্ন টিকিট আছে কিনা, এগুলা নিয়ে। বাট আমার রিটার্ন টিকিট ছিল, আমি মন্টেনিগ্রোতে আলবেনিয়া যাচ্ছিলাম বেসিক্যালি। সো আমার রিটার্ন টিকিট ছিল মন্টেনিগ্রোরই আবার। সো বলতেছিল ইউকেতে আমি কখন ব্যাক করবো, কারণ আমার ফাইনাল ডেস্টিনেশন ছিল ইউকেতে। সো আমি বলছিলাম আমি ইউকেতে কখন ব্যাক করবো আমি জানি না, এই জন্য আমার রিটার্ন টিকিট নাই। বাট আমার মন্টেনিগ্রো রিটার্ন টিকিটটা ছিল। সো এই একটু একটু কোশ্চেন করলো, এই করলো। তারপর আমি বললাম যে আমি ভিডিও টিডিও বানাই টুকিটাকি, তখনও বানাইতাম। বাট ওগুলো আসলে অনেক হেল্পফুল হয় যে, তাও বলবো না। বাট বেসিক্যালি এই টাইপের একটু হ্যাসেল পোয়াইতে হবে আপনি যদি বালকান্সে যাইতে চান অথবা ইউরোপের যে কোনো দেশে। আমি বলবো ডিপেন্ড করে, অনেক ভ্যারি করে ইমিগ্রেশন অফিসারের উপরও। ওকে, আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এটাও শেয়ার করেন, যদি আপনি অনেক ট্রাভেল করেন, কোনো ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে। অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব রাফ অ্যান্ড টাফ কোনো ইমিগ্রেশনের মধ্যে দিয়ে যাই নাই। তো 2 বছর আগে আমি ক্যাম্বোডিয়াতে গেছিলাম। তো ক্যাম্বোডিয়ার ওই আমি যখন ঢুকছিলাম ওটা খুব ইজি ছিল। অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা ছিল নমপেনে যাওয়ার। তো আমার ফ্রেন্ড ও বললো যে তুমি নমপেনে যাও না, আরেকটা সিটি আছে ওটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, ওইটা দিয়ে যাও, এটা তোমার জন্য ইজি হবে। এবং আর মোস্টলি আমি ওইখানে ঘোরাঘুরি করবো। এখানে ওই শহরটার নাম হচ্ছে সিমরিপ। তো আমি যদি ব্যাংকক থেকে আমি সিমরিপে অ্যাপ্লাই করছি, ওইখানে হচ্ছে সব ট্রাভেলাররা যায়। নমপেনেতে ওইখানে সবাই যায়, লোকালরা যায়, বিজনেসম্যানরা যায়, বা ওই যে হিউম্যান ট্রাফিকাররাও যায়, ট্রাভেলাররাও যায়। তো আমি গেছিলাম হচ্ছে নমপেনে। তো নমপেনে আমি যখন ফ্লাইটটা থেকে নামছি, সবাই হচ্ছে ট্রাভেলার, ব্যাকপ্যাকার। তো ওদের আসলে একটা ওয়েলকামিং একটা বিষয় থাকে, অত নেগেটিভলি ওরা দেখে না। তারপরও আমাকে বাংলাদেশি পাসপোর্ট আমাকে একটা লোক ইশারা করছে, কোনো কথা নাই, জাস্ট ইশারা করছে তুমি একটু দাঁড়াও, ডকুমেন্টস একটা শব্দ মতো বলছে। তো আমি দিলাম, দেওয়ার পর উনি সব এগুলো ছবি তুলছে। আমরা দুইজনে দাঁড়ায় আছি পাশাপাশি, ছবি তুলে কোথায় যেন পাঠাইছে। 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডস পর উনি মনে হয় কোনো একটা অ্যাপ্রুভাল পাইছে, গ্রিন সিগন্যাল পাইছে, পরে বলছে যে যাও। তো আমাকে দিছে, ওই ইমিগ্রেশনে যে যিনি ছিলেন উনি আমার দিকে একবার তাকাইছে, তাকানোর পর আমাকে যাইতে দিছে, আমি চলে গেছি। তো এইটা তেমন এটা ইজি ছিল। বাট আমি যখন আবার ব্যাক করতেছিলাম, আমার রিএন্ট্রি ছিল ব্যাংককে। তো ওই অফিসার রিএন্ট্রি যে একটা সিল থাকে, এটা আমার পাসপোর্টে খুঁজে পাচ্ছে না। তো বলছে তুমি যে পাসপোর্টে তুমি যে ব্যাংককে থাইল্যান্ডে যাচ্ছ, তোমার তো আমি খুঁজে পাচ্ছি না কোথায়। পরে আমি আবার দেখায় দিছি যে এই যে এটা এখানে দেখো। পরে উনি আবার পেজে নিচে কলম দিয়ে লিখে দিছে যে অত পেজের মধ্যে ওর রিএন্ট্রি ভিসাটা আছে। তো মানে আমি আসলে খুব বেশি ইমিগ্রেশন মানে ক্রস করি নাই, বাট যতটুকু করছি আমার এই ক্যাম্বোডিয়া থেকে যখন আমি থাইল্যান্ডে ব্যাক করতেছিলাম, তখন ওরা আমাকে আবার একটু রাখছে, রেখে আবার কথাবার্তা বলছে, মানে ওই ভিসাটা কোথায় দেখানোর জন্য, তারপর আবার লিখে দিছে ওরা। তো আমার আসলে কোনো খারাপ অভিজ্ঞতা এরকম নাই, আবার কোথাও কোথাও আসলে খুব ভালো অভিজ্ঞতা ছিল। অবশ্যই অবশ্যই অনেক ভালো অভিজ্ঞতা অনেক দিক থেকে আছে। হ্যাঁ, আপনি ইমিগ্রেশন নিয়ে অনেক হলো যে একটু বলতে পারেন যে আমার আসলে অনেক কিউরিসিটি ছিল যে অনেক দেশে ঘোরার পর, অথবা আপনার পছন্দের ডেস্টিনেশন যদি একটা পিক করতে হয়, জানি এটা আসলে অনেক টাফ, যদি একটা ডেস্টিনেশন আপনার চুজ করতে হয়, অথবা আপনি যদি একটা ডেস্টিনেশন রেকমেন্ড করতে চান যারা ট্রাভেল শুরু করতেছে অথবা যারা ট্রাভেল করে তাদের জন্য। অ্যাকচুয়ালি আমি যতটুকু ট্রাভেল করছি, আমি রাফলি 80 সিরিজ কভার করছি, সবগুলোই এশিয়াতে। তো ভিয়েতনামে আমি গিয়েছিলাম 2 বছর আগে। তো ওখানে একটা শহর ছিল, নাম হচ্ছে সাপা। এটা হচ্ছে নর্থ ভিয়েতনামে। এটা হচ্ছে চায়না এবং ভিয়েতনামের বর্ডারের একটা শহর। ওইটা হ্যানই থেকে প্রায় 400 কিলোমিটার মতো উত্তর দিকে। তো আমার কাছে এই শহরটা খুব ভালো লাগছে। ওইখানে আমি ছিলাম কিছুদিন। ওইখানে আমি একটা হাইকিং বা ট্রেকিং টাইপের একটা ট্রিপ করছিলাম। তো এইটা খুবই ইনসেইন একটা জায়গা, খুবই সুন্দর একটা শহর, একটা হিল টাউন বা আমরা যেরকম বলি ওই রকম। তো দূরে হচ্ছে চায়না বর্ডারের পাহাড়গুলি দেখা যায়, উপরে হচ্ছে সাদা মেঘ, মানে একদম পাতলা এক ধরনের সাদা মেঘ উড়ে বেড়ায়। নিচে হচ্ছে ভিয়েতনামের যে টিপিক্যাল আমরা একটা দৃশ্য দেখি না, একটা ধান ক্ষেত, পাহাড়ে মানুষ ধান চাষাবাদ করে রাখছে, কেটে 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 রাখছে, এইরকম জিনিসগুলো। তো আমি একটা হোস্টেলে উঠছিলাম, ওইখানে হোস্টেলটার নাম ছিল গ্রিন সাপা। তো হোস্টেলটা ছিল একটা পাহাড়ের এইরকম স্লোপের মধ্যে। তো হোস্টেলের বারান্দা থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। দূরে হচ্ছে আমি মনে হচ্ছে ওই যে চীন পর্যন্ত দেখতে পাচ্ছি, পাহাড়ের উপরে যে সাদা মেঘগুলো। আর শহরটা এত সুন্দর করে বানাইছে, এটা শহরটা বানাইছে মূলত ফ্রেঞ্চরা। ওরা যখন ওইখানকার কলোনিয়াল টাইমে ওরা যখন তাদেরকে ছিল, তখন ওরা ওটার মতো করে বানাইছে। ওটা যে আর্কিটেকচার, বিল্ডিং, রাস্তাঘাট সবগুলো এরকম।
Amazing, amazing. আর শহরটাতে আপনি যখন হাঁটবেন দেখা যাচ্ছে কফির স্মেল আসতেছে, Amazing. বিয়ারের স্মেল, মানুষজন মানে পোলিশ মানুষজন হাঁটতেছে, খুব সুন্দর, Amazing. কোনো ডাস্ট নাই। তো এই জন্য আমার এটা আসলে আমার মনে হয় যে আমি যদি আবারও সুযোগ পাই আমি সাপাতে আবারও যাব। সাপাতে তো যাবেন। ওইখানে আমি আবার একটা ট্রেকিং ট্রিপ কিনছিলাম একজনের আচ্ছা, কাছ আচ্ছা। থেকে। ওইখানে স্ক্যাম হন নাই তো আবার? না না, আচ্ছা। ওইটা খুব ফেয়ার জায়গা, মানে আচ্ছা। ওইখানে এক ধরনের আদিবাসীরা থাকে, ওদেরকে বলা হয় মং। ওরা মূলত ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড এবং মায়ানমার এবং চীনের এই রিজিয়নটাতে তাদের এই কমিউনিটিগুলো আছে। আচ্ছা। তো ওরা হচ্ছে ওইখানকার একটা মেয়ে, আমি যখন বাস থেকে নামছিলাম তখন ওই প্রথম আমাকে বলছে, আমি তখন অত বিষয় জানতাম না, পরে ও আমার নাম্বার রেখে দিয়েছিল, পরে রাত ভিয়েতনামের মেয়ে আপনার নাম্বার রেখে দিছে? আচ্ছা। আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আচ্ছা। আমি যখন নামছিলাম তো ও নাম্বার রেখে দিছে, পরেও আমাকে রাতে নক দিছে যে আমরা তো মানে এরকম ট্র্যাক অ্যারেঞ্জ করি, তুমি যাবা নাকি? আচ্ছা। পরেও আমাকে অনেকগুলো ছবি পাঠাইছে যে এইগুলো মেয়ের ছবি নাকি? না আচ্ছা। মানে ওর ট্র্যাক রুটের ওই যে ধান ক্ষেতের ওই ছবিগুলো। আচ্ছা। তাই বলছি কি অবস্থা। পরে ওর সাথে কথা বলতে বলতে আমি যতটুকু আমার মনে নেই এক্স্যাক্টলি, কারণ ভিয়েতনামের টাকার যে ভ্যালুয়েশন এটা খুবই উইয়ার্ড। মিলিয়ন টাইপ। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি একটা ফ্রাইড রাইস খেতে আপনার 80,000 90,000 ডং বলে ভিয়েতনামি মুদ্রাকে, 80-90,000 ডং। এমন তো। হ্যাঁ, ডং লাগে। তো আমি যতটুকু জানি বাংলাদেশি টাকা 1800 বা 2000 টাকার মতো লাগছিল আমি ওই দিন ওই ট্রিপটা করতে ওদের সাথে। সমস্যা নেই, তো ওরা আমাকে নিয়ে গেছিল ওই যে ধান ক্ষেতের ভিতর দিয়ে, পাহাড় দিয়ে এরকম হাঁটতে হাঁটতে হাইকিং করতে করতে আমি তাদের গ্রামগুলোতে গেছিলাম। তো পরে আমার বিকালের দিকে যখন আমার ট্রিপ শেষ হয়েছে, পরে আমার বাইকে করে আবার সাপা সিটিতে এনে দিয়ে গেছে। আচ্ছা। তো এইটা আমার খুবই ভালো লাগছে। আর ওইখানে আরো মজার বিষয় যেটা ছিল, ওইখানে আমি ফুলমুন পাইছিলাম। হ্যাঁ, ফুলমুন নাইটে আমি রাস্তা ধরে হাঁটতেছিলাম, মানে এটা খুবই একটা ইনসেইন একটা জায়গা ছিল, মানে এরকম পুরো ভ্যালিটা মানে মনে হচ্ছে একটা ফুলের মতো আচ্ছা। ব্লুমিং করতেছে, মানে দবদবে সবকিছু দেখা যাচ্ছে চাঁদের আলোর নিচে। আচ্ছা। তো আমি রাতের বেলা একা একা হাঁটতেছিলাম, আমি একাই ছিলাম। Amazing. আর ওইখানে আমি খাবার খেতাম একটা জায়গায়, একটা মানে ওল্ড এজ একটা মহিলা ছিল, উনি খাবার বিক্রি করতেন পাহাড়ের একটা স্লোপে, ওনার একটা ছোট দোকান ছিল। তো আমি তো ভিয়েতনামিজ পারি না, উনি ইংলিশ পারে না, আমাদের কমন কোনো ল্যাঙ্গুয়েজ নাই। তো আমরা কিভাবে কমিউনিকেট করতাম, তো দেখা যাচ্ছে ইশারা ইঙ্গিতে আর কি। তো আমি যেটা করছিলাম এটা খুব ইজি, আমি একটা ছবি, আমি ফ্রাইড রাইস খেতাম, তো ফ্রাইড রাইসের একটা ছবি ওনাকে দেখালাম। তো ফ্রাইড রাইসের ছবি দেখলে উনি বুঝতো যে আমার এই খাবারটা দরকার, উনি রেডি করে দিত। আচ্ছা, আপনার ঘোরার ভিতরে আমি শর্টে যদি আমাদের যারা অডিয়েন্স যারা দেখতে চায়, যদি 3টা আপনার ডেস্টিনেশন চুজ করতে হয় ফ্রেন্ডলি প্লেসের জন্য অথবা ফ্রেন্ডলি মানুষের জন্য, লোকাল মানুষের জন্য, যদি 3টা ডেস্টিনেশনে আপনার নাম বলতে হয়, তাহলে কোন 3টা বলবেন? আমি ওভারঅল বলবো ইস্ট এশিয়া ওভারঅল ফ্রেন্ডলি, প্রত্যেকটা শহরেই আমার কাছে ফ্রেন্ডলি মনে হয়েছে। এমনকি আমাদের যে প্রতিবেশী দেশ ভারতের ইস্ট ইন্ডিয়া, যেটা বা আমরা 7 সিস্টার বলি, এই রিজিয়নগুলো অনেক সুন্দর। বিশেষ করে নাগাল্যান্ড, তারপরে হচ্ছে আইজল হচ্ছে আপনার শহর, রাজধানী মিজোরামের রাজধানী, তারপরে হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, আসাম, তারপরে মেঘালয়া, এই রিজিয়নগুলো যথেষ্ট সুন্দর। এবং আপনি যদি এদের লোকালদের সাথে মিশতে পারেন বা মিশার যদি আপনার একটা থাকে, তাহলে আপনিও সেম একটা ভাইবস পাবেন। ইন্ডিয়া থেকে যেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমরা টিপিক্যালি ইন্ডিয়াকে যেভাবে দেখি এবং নর্থ ইস্ট ইন্ডিয়াটা কিন্তু ডিফারেন্ট। এখানকার যে কালচার, এখানকার যে খাদ্যাভ্যাস, এখানকার যে আপনার নেচার বা এই জায়গাগুলো কিন্তু ওই অঞ্চলের সাথে অনেকটুকু মিলে। তো আমার কাছে মনে হচ্ছে যে এশিয়ান যে শহরগুলো, বিশেষ করে ইস্ট এশিয়ান, সাউথ ইস্ট এশিয়ান শহরগুলো আসলে এই শহরগুলোকে ডেফিনেটলি লোকাল লাইফ, কালচার দেখার জন্য, ফুড এক্সপ্লোর করার জন্য বেস্ট। আচ্ছা, যদি আপনার 3টা ফুড কুজিন চুজ করতে হয়, তাহলে কোন 3টা ফুড কুজিন আপনি চুজ করবেন? আমি আসলে অত বেশি ফুডি না, আমি যা পাই তাই খাই। তারপর আপনার 3টা চুজ করতে হয়, ধরেন বাংলাদেশি, ইন্ডিয়ান, থাই, এমন যদি 3টা চুজ করতে হয়, আপনি কি করবেন? মানে আপনি হেলদি মিলের কথা বললে ডেফিনেটলি ব্যাংককের খাবার আমার কাছে খুবই ভালো, খুবই হেলদি, মিনিমাম একটা মিল থাকে, আবার সেটা খেতেও মজা, সেটা খুব ভালো। আবার ভিয়েতনাম নিয়ে আমরা এত সুন্দর সুন্দর গল্প বলতেছি, কিন্তু আমাদের অ্যাপেটাইটে ভিয়েতনামের খাবার কিন্তু ভালো লাগে না। ইভেন ভিয়েতনামে তো কোনো ম্যাকডোনাল্ডও নাই আমি যতদূর জানি। হ্যাঁ, ভিয়েতনামের খাবার কিন্তু আমরা খেতে পারি না, এটা নিয়ে আমার খুব স্ট্রাগল করা লাগছে। আমি মানে কারণ কোনো কিছু খুঁজে পেতাম না খাওয়ার জন্য, তখন আমি দেখা যাচ্ছে ফ্রেশ ফ্রুটস এবং জুস খাইতাম বা অন্যান্য জিনিস খেয়ে করা লাগতো। তো ওরা হচ্ছে খাবারে সল্ট ইউজ করে না, আপনি জানেন, কোনো ধরনের লবণ নাই,
লবণ নাই মানে নাই। তো এইটা আর কি। তো এর পাশাপাশি হচ্ছে থাইল্যান্ডের খাবার বেশ ভালো, এটা খুবই ভালো। আবার নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমি অনেক ভালো। ভালো আমরা থালি পেয়ে যাচ্ছি, ফ্রাইড রাইস পাচ্ছি, আরো আরো জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে মানে আপনার এশিয়া এবং ইউরোপ এই ট্রাভেলিং অভিজ্ঞতা থেকে আপনার কাছে মানে সেরা 3টা শহর কি কি হতে পারে? আচ্ছা আচ্ছা, সেরা 3টা শহর, আসলে একটা শহর ভালো হওয়ার পিছনে অনেক কিছু নির্ভর করে। ওই শহরের মানুষ, ওই শহরের খাবার, ওই শহরের মানে আর কি, যেহেতু আমি বাজেট ট্রাভেলিং করি, ওই শহরটা কতটা অ্যাফোর্ডেবল এটার উপর ডিপেন্ড করে আমার কাছে যেটা মনে হয়। তারপর যদি 3টা শহর আমার যদি বেস্ট চুজ করতে হয়, অথবা আমার কাছে মনে হয় 3টা শহর ঘোরার জন্য অনেক ভালো, তাহলে আমি 1 নম্বরে দিব ডেফিনেটলি চিয়াংমাই, যেটা থাইল্যান্ডের নর্থে। এটা আমার সবসময় আমার অল টাইম ফেভারিট একটা শহর। আর 2 নম্বরে দিব মন্টেনিগ্রোর কটন নামে একটা শহর আছে, মন্টেনিগ্রোতে ভালকানসে, এটা আমার অনেকটা পছন্দের একটা শহর। আর 3 নম্বরে ডেফিনেটলি কুয়ালালামপুর ইজ ওয়ান অফ মাই ফেভারিট কান্ট্রি, আই মিন সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। সো কুয়ালালামপুর দিব আমি 3 নম্বরে বলা যায়। সো ব্যাংকক 4 নম্বরে যাবে যদি কিনা এরপরে আমার আরেকটা সিরিজ চুজ করতে হয়। আচ্ছা, আমি আপনার কাছে এখন চিয়াংমাই সম্পর্কে জানতে চাইবো। বাংলাদেশ থেকে অনেক ট্রাভেলার, অনেক ট্যুরিস্ট ব্যাংককে যায় বা থাইল্যান্ডে ঘুরতে যায়, কিন্তু এর মধ্যে 1 or 2% চিয়াংমাই যায় না, চিয়াংরাই বা পাইতে যায় না। আপনি যেহেতু চিয়াংমাইতে গেছেন, আপনি বলেন তো বাংলাদেশি ট্রাভেলারদেরকে কেন চিয়াংমাইতে যাওয়া উচিত? আচ্ছা, চিয়াংমাই নিয়ে বলার আগে আমার হয়তো বলা উচিত চিয়াংমাইটা কোথায়। তো বেসিক্যালি চিয়াংমাই হলো, আমি যতদূর জানি, নর্থ থাইল্যান্ডে এবং 300-400 কিলোমিটার দূরে হবে ব্যাংকক থেকে। সো সাউথে যারা, বেশিরভাগ মানুষ সাউথে যায়, লাইক পাতায়া, খরাবি, পুকেট এগুলো যায়। আর এর নর্থ সাইডটা আছে হলো চিয়াংমাই, চিয়াংরাই এবং পাইটা হলো একদম লাস্টের, নর্থের একদম লাস্টে। তো চিয়াংমাইটা হলো আমার কাছে মনে হয় এটা ডিজিটাল নোম্যাডের জন্য এবং ব্যাকপ্যাকারের জন্য এবং যারা লেইড ব্যাক ট্রাভেল পছন্দ করে তাদের জন্য সব থেকে ভালো একটা শহর এক্সপিরিয়েন্স করার জন্য, কারণ অনেক ইয়াং ট্রাভেলার দেখা যাবে, একটা ক্রাউড দেখা যায় ওখানে। সো এই জন্য বাংলাদেশি কেউ যদি যাইতে চায় তাহলে আমি বলবো, কারণ যে কালচারাল যে শখটা পাওয়া যায়, অথবা যে কালচারাল যে ইন্টেলিজেন্সটা গ্রো করা যায়, এটা চিয়াংমাইতে করা যাবে। কারণ বিভিন্ন ধরনের ট্রাভেলার আসে, যেমন ইউরোপ থেকে ট্রাভেলার পাবেন চিয়াংমাইতে, এশিয়া থেকে অবভিয়াসলি পাবেন। এবং চিয়াংমাই, অনেকে বলে চিয়াংমাই হলো থাইল্যান্ডের রিয়েল কালচার দেখা যায়। এবং আরেকটা জিনিস মেনশন করা যায়, চিয়াংমাই শহরটা ব্যাংককের চেয়েও পুরাতন শহর। সবাই ভাবে যে ব্যাংকক অথবা থাইল্যান্ডের ব্যাংকক অথবা অন্য শহরগুলো পুরাতন, কিন্তু চিয়াংমাই হলো ইভেন ব্যাংককের চেয়েও পুরাতন। আর চিয়াংমাই থাইল্যান্ডের পুরো হিস্টোরি এবং হেরিটেজ বহন করে। সেই জন্য বলবো চিয়াংমাই যদি কালচারাল এক্সপ্লোরে কেউ যায় তাহলে চিয়াংমাই এর বিকল্প নাই। আর এরপরে চিয়াংরাই আছে, অবশ্যই পাই আছে, পাইকে আবার হিপি টাউন বলা হয় তাকে, ওইটা নিয়ে আবার অন্য একটা এপিসোড করা যাবে হয়তো বা। সো চিয়াংমাই আমি বলবো কেউ যদি ঘুরতে যাইতে চায়, ফুডের জন্য যাইতে পারে, কালচারাল এক্সপ্লোরের জন্য যাইতে পারে, এবং যে কালচারাল ইন্টেলিজেন্সটা বলে ওইটা ওখানে অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে টপ 10 নোমেড ডেস্টিনেশনের মধ্যে চিয়াংমাই একটা। আমি ওখানে 3 সপ্তাহ ছিলাম, চিয়াংমাইতে 3 সপ্তাহ ছিলাম। তো চিয়াংমাইতে আমার অনেক ভিডিও আছে, কেউ যদি দেখতে চায় দেখতে পারে। হ্যাঁ, আমিও চিয়াংমাইতে ছিলাম, বাট আমি খুব বেশি দিন থাকিনি। আমি সেখানে 4-5 দিনের মতো ছিলাম। সেখান থেকে আমি হচ্ছে হ্যানয়ে অ্যাপ্লাই করছি, বাট আমার আফসোস ছিল যে এখানে আমি আরো বেশি সময় কেন থাকলাম না। আমার কারণ টিকিট কাটা ছিল, বিধায় আমি চলে গেছি। তো পাইতে যাওয়ার আমার প্ল্যান ছিল, পাইতে আমি যাইতে পারি নাই, বা চিয়াংমাইতে ছিলাম। খুবই সুন্দর, এত শান্ত একটা শহর এবং মডার্ন একটা সিটি। এটাকে দেখলে মনে হয় না যে এটা একটা এশিয়ান সিটি। তো বাংলাদেশ থেকে যারা এখন অনেক বেশি ইন্সপায়ার ট্রাভেলিংয়ে আসতেছে, ট্রাভেলিং করে, তো বাংলাদেশি পাসপোর্টে যারা এখন ট্রাভেল করবে তাদের জন্য আপনার পরামর্শ কি, নতুন যারা করবে বা করার প্ল্যান করতেছে? আচ্ছা, সো বেসিক্যালি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখন ট্রাভেল করা একটু কঠিন হওয়ার কয়েকটা কারণ আছে, এগুলো কারণ নিয়ে ডিসকাস না করি পডকাস্টে। বাট যারা করতে যাচ্ছে তাদের জন্য আমি যেটা বলবো, তারা যে জায়গায় যাইতে চাচ্ছে, যে ডেস্টিনেশনটা তাদের যাইতে যাচ্ছে, যদি থাইল্যান্ডের ব্যাংকক হয় অথবা যেখানে যাইতে যাচ্ছে, সেই আইটেনারিটার জন্য খুব ভালো করে বানায়, যে ট্রাভেল প্ল্যানটার জন্য খুব ভালো করে বানায়, যে ইমিগ্রেশন যদি কোনো কোশ্চেন করে তাহলে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার জন্য সে ভালো করে করতে পারে। তার একটা আসলে, আমরা তো ট্রাভেল করি, ট্রাভেলের আগে রিসার্চগুলো কম করি সাধারণত, যাই তারপরে ঘোরাঘুরি শুরু করি, কিন্তু এই রিসার্চগুলো করাটা কতটা জরুরি এটা ইমিগ্রেশনে যাওয়ার পরে বোঝা যায়। সো আমি বলবো ট্রাভেল প্ল্যানটা খুব ভালো করে করতে, আর নিজে করতে, কোনো মানুষের দিন না করাতে, নিজে করলে নিজেই বোঝা যাবে। আর অবভিয়াসলি যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো আছে এগুলো তো থাকা লাগবেই, যেমন যেগুলো লাগে যে ভিসার জন্য, এগুলো তো থাকা লাগবেই। আর তাছাড়া বাংলাদেশি পাসপোর্ট নিয়ে করতে গেলে একটু কনফিডেন্ট থাকলেই হবে ইমিগ্রেশনে। আমার কাছে মনে হয় না হামারি অনেক সমস্যা হবে, যদি নিজের ট্রাভেল প্ল্যানটা নিজে করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ এইটাই বেসিক্যালি ইমিগ্রেশন জিজ্ঞেস করে।
হ্যাঁ, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কেউ যদি আসলে ট্রাভেল করে বা করতে চায়, নতুন করে শুরু করবে, অথবা যারা অলরেডি করতেছে বা আরও এক্সপ্লোর করবে, বেশি বেশি এক্সপ্লোর করবে, তো আমার মনে হয় যে তাদের প্রিপারেশনটা আসলে কয়েক লেয়ারে দরকার। একটা হচ্ছে যে তার মানে ডকুমেন্টেশন দেখা যাচ্ছে যারা ট্রাভেল করবে তাদের একটা মিনিমাম ডকুমেন্টেশনের একটা প্রিপারেশন থাকা উচিত। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার হচ্ছে যে সে যাই করে, যে প্রফেশনালি থাকুক, সে বিষয়গুলো যেন অথেন্টিক হয়, রিয়েল হয়, তার ডকুমেন্ট সেটটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। আমরা অনেক সময় কি করি, এটাকে ফেকিং একটা ভাবে রিপ্রেজেন্ট করে, যে প্রফেশনে নাই সেটা সে রিপ্রেজেন্ট করে, আবার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো এমনভাবে করে সে। তো এই জন্য আমার মনে হয় যে এই ডকুমেন্টেশনের বিষয়গুলো যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, যে যাই করে সেটা যেন অথেন্টিক ওয়েতে নিট অ্যান্ড ক্লিনভাবে প্রেজেন্ট করে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে যে জায়গাটায় সে ঘুরতে যাবে, যেই দেশে অথবা যেই শহরে, সেটা দিয়ে তার সুন্দর একটা সে হোমওয়ার্ক করে একটা আইটেনারি বানাবে। হ্যাঁ, আইটেনারি বানাবে, সে কোথায় কোথায় ঘুরতে চায়, এটা একটা আইটেনারি সুন্দর করে গুছায় নেবে। এখন অনেক অ্যাপস আছে, অনেক ওয়েব আছে, টুলস আছে, যেগুলো ইউজ করে সে সুন্দর করে করতে পারবে, বা ব্লগ দেখেও বানাইতে পারে। সেটা একটা জিনিস। দেন হচ্ছে তার নিজের পার্সোনাল প্রিপারেশন, সেটা হচ্ছে সে কী ধরনের ব্যাগ ক্যারি করবে বা কী কী আইটেম নিবে। তো ওভারঅল যদি এই ধরনের একটা প্রিপারেশন নিয়ে কেউ যায়, হ্যাঁ আমি জানি যে বাংলাদেশি পাসপোর্টে আসলে ট্রাভেল করা টাফ, অনেক জায়গায় প্রবলেম ফেস করতে হয়, বাট কেউ যদি প্রিপারেশন নিয়ে যায় তাহলে তাকে কোথাও আটকাইতে পারবে না, সে সুন্দরভাবে একটু হ্যাসেল হলেও ট্রাভেল করে আসতে পারবে এবং ভালো অভিজ্ঞতা নিতে পারবে। সো ভিউয়ার্স, আমরা হচ্ছে যে আমাদের প্রথম এই পডকাস্ট এপিসোডে আমরা ট্রাই করলাম আর কি বাংলাদেশি পাসপোর্টে আমি এবং রিয়াদ ভাই দুজনেই হচ্ছে ট্রাভেল করি। আমরা কোথায় কোথায় ট্রাভেল করলাম, আমাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলাম, এবং নতুন যারা আপনারা ট্রাভেল করতে চাচ্ছেন তাদের মিনিমাম প্রিপারেশনটা কী হবে সেটা শেয়ার করার ট্রাই করলাম। তো আপনারা যদি আরও বেশি কোনো কিছু জানতে চান তাহলে তা ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্টে জানাবেন, আমাদের এই ভিডিও কমেন্টে। আমরা পার্সোনালি আপনাদেরকে রিচ আউট করে মানে হেল্প করার ট্রাই করব ইনফরমেশান দিয়ে ডেফিনেটলি। আর যেহেতু এটা আমাদের প্রথম এপিসোড, আমাদেরকে অবশ্যই অনেক বেশি সাপোর্ট করবেন, যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাইতে পারি আপনাদের জন্য, নতুন ইনফরমেশান নিয়ে আমাদের গল্পগুলো আপনাদের কাছে আরও বেশি বেশি বলতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।